দর্শক, এখন রয়েছে সুব্রা গ্রুপের সৌজন্যে দেশের ব্যবসা বাণিজ্য আবাসন খাতে বিশেষ আলোচনার জন্য আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন প্রাইম অ্যাসেট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। সংযুক্ত হচ্ছি তার সাথে। জনাব মিজানুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। জি, প্রথমে একটু আমরা জানি কোভিড-19 সিচুয়েশন আসলে পৃথিবীব্যাপী দ্বিতীয় ঢেউ চলছে, আমাদের দেশের সংক্রমণের হার বাড়ছে। তো এর মধ্যেও আসলে ব্যবসা বাণিজ্য পরিস্থিতি এই বর্তমানে কেমন অবস্থান দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ একুশে টিভির দর্শকদের। সার্বিক ব্যবসা বাণিজ্যের কথা বলতে হবে যে আসলে ব্যবসাটা পুরোপুরি চালু হয়নি, আংশিকভাবে চালু আছে। কিছু কিছু সেক্টর মোটামুটি ভালো চলছে এবং কিছু কিছু সেক্টর বলা যায় যে প্রায় আংশিক অথবা প্রায় বন্ধ, এরকম অবস্থা আছে। কোভিড-19 কারণে বাংলাদেশের ব্যবসা এবং সারা বিশ্বব্যাপী ব্যবসা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আসলে চেষ্টা চলছে। এর মধ্যে আবার যে করোনার সেকেন্ড ওয়েভ সেটার কারণেও একটা আতঙ্ক বিরাজ করছে। আমার দৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এসএমই খাত। এসএমই খাতে ব্যবসা আসলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সরকারি যে প্রণোদনা প্যাকেজ আছে সেক্ষেত্রেও বড় বড় বিজনেস হাউসগুলো যেভাবে সুযোগ সুবিধা পেয়েছে এই ক্ষেত্রে, এবং এসএমই খাত সেভাবে পায়নি। এসএমই খাতে যে বরাদ্দ আছে 20,000 কোটি টাকার মতো প্রণোদনা প্যাকেজ, সেগুলো পুরোপুরি এখনো বিতরণ হয়নি। সবকিছু মিলিয়ে, আর যদি আবাসন খাতের কথা বলি, আমি আবাসন খাতের ব্যবসায়ী হিসেবে বলবো এখন মোটামুটি কিছুটা পজিটিভ থেকে আসে। আর যেটা বলছিলাম যে এসএমই খাতের ব্যবসার অবস্থা, এসএমই খাতের ব্যবসায় বিশেষ করে এমন কিছু বিজনেস আছে যেগুলো আসলে অনেকে হয়তো নজরও দিচ্ছে না, টোটালি বন্ধ অথবা আংশিক। যেমন ট্যুরিজম বিজনেসের কথা বলা যেতে পারে, এটা প্রায় বন্ধের মতো। আংশিক লোকালি কিছু কিছু চলছে, ইন্টারন্যাশনাল যেহেতু ফ্লাইট মুভমেন্ট নর্মাল না, কাজেই সেই ক্ষেত্রে এটা পুরোপুরি চালু হয়নি এবং পুরোপুরি প্রায় বন্ধ বলা যায়। ম্যানপাওয়ার বিজনেস, যারা ম্যানপাওয়ার এক্সপোর্ট করেন, বাংলাদেশি ম্যানপাওয়ার এজেন্সিগুলো আছে, তাদের বিজনেস প্রায় বন্ধই মোটামুটি। সামাজিক অনুষ্ঠান, কর্পোরেট যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো প্রায় বন্ধ, খুবই কম, সীমিত আকারে হচ্ছে। সব দিক বিবেচনা করলে আসলে সার্বিক ব্যবসা বাণিজ্যের অবস্থা এখন যুদ্ধ করে যেতে হচ্ছে, সংগ্রাম করে যেতে হচ্ছে টিকে থাকার জন্য। তো আশার বাণী হচ্ছে যেহেতু ভ্যাকসিনের খবর আমরা পাচ্ছি এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন জানুয়ারি মাসে আমাদের ভ্যাকসিন এসে যাবে, সেখানে আমরা আশাবাদী হচ্ছি যে ভ্যাকসিন এসে গেলে হয়তো এই অবস্থায় কিছু পরিবর্তন আসবে। আর সার্বিকভাবে চেষ্টা চলছে সবাই এখান থেকে বেরিয়ে আসার জন্য। এবং এই শীতের যে একটা প্রকোপ, শীতের প্রকোপে ধারণা করা হচ্ছে যে করোনার প্রভাবটা বাড়বে। তো বাংলাদেশে করোনার যেভাবে বাড়ার কথা ফোরকাস্টিং করা হয়েছিল, এখন যে অবস্থায় আছে খুব বেশি আমার কাছে মনে হচ্ছে যে সেইভাবে বাড়েনি। সরকারের প্রচেষ্টা আছে এবং বাংলাদেশের মানুষ তো খুব সাহসী। এই মহামারী দুর্যোগ মোকাবেলা করেই আমরা অভ্যস্ত এবং সেই সাহস নিয়ে চলছে। আশা করা যায় আমরা ইনশাল্লাহ এই মহামারী দুর্যোগ ওভারকাম করে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। সেক্ষেত্রে আমরা দেখছি যে কোভিড-19 সিচুয়েশন ও আবাসন খাতের অবস্থানটা আপনি বলছিলেন মোটামুটি, তবে আমরা দেখছি যে বিশেষ করে এই শিল্পের ব্যবহার্য যে পণ্য সেগুলো অনেক দাম বেড়ে গেছে, বিশেষ করে রডের অনেক দাম বেড়ে গেছে, এবং সেই জায়গাগুলো আসলে এই সেক্টরে কি প্রভাব রাখছে? এটা আমাদের জন্য একটা দুঃসংবাদ যে হঠাৎ করে রডের দাম 12-13 টাকা পার টনে বেড়ে গেছে। তখন যারা এই সেক্টরে ব্যবসায়ী আছেন তারা বলছেন যে এটা আসলে কাঁচামালের দুষ্প্রাপ্যতা, কাঁচামাল আনতে দেরি হওয়ার কারণে, যেহেতু কাঁচামালের প্রায় 80% ইম্পোর্ট করতে হয়, এই ক্ষেত্রে ইম্পোর্ট করতে গিয়ে সেখানে সময় বেশি লেগে যাচ্ছে। বিভিন্ন কারণেই রডের দাম হঠাৎ করে বেড়ে গেছে। এই আবাসন খাতের ব্যবসায়ী এটা একটা বড় সমস্যা, যেটা সবসময় অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়, যেহেতু আমাদের দেশের বেশিরভাগ র মেটেরিয়াল আমদানি নির্ভর এবং আমদানিতে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হলেই এটার প্রভাব পড়ে সরাসরি। এই জন্য আবাসন খাতটা সবসময় অনিশ্চয়তার মধ্যে দিয়ে চলে। এটা যখন তখন দেখা যায় যে প্রাইস ভেরিয়েশন হচ্ছে, আর প্রাইস কম, আর একবার বেড়ে গেলে তো কমে খুব কম, যার ফলে এটা ব্যবসার প্রফিটেবিলিটি এবং সময় মতো প্রজেক্ট বাস্তবায়ন করা এটা মারাত্মকভাবে হ্যাম্পার হয়। এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ তৈরি হয়। এমনিতেই আমরা দেখছি যে আবাসন খাত আসলে নিম্ন মধ্যবিত্তের আয়ত্তের বাইরে, সেক্ষেত্রে এই যে দাম বাড়া আর সেই জায়গাটা আসলে আরো সাধ্যের বাইরে চলে যাবে না?
হ্যাঁ, অবশ্যই যখন কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের দাম বেড়ে যাবে, স্বাভাবিকভাবেই ফ্ল্যাটের দাম বেড়ে যাবে। যখন দাম বেড়ে যাবে তখন স্বাভাবিকভাবে এমনি তো যে মধ্যবিত্তদের এবং নিম্ন মধ্যবিত্তদের নাগালের বাইরে অথবা কাছাকাছি বলা যায়, সেখানে যখন দাম বেড়ে যাবে, খরচ যখন বেড়ে যাবে, স্বাভাবিকভাবেই তাদের নাগালের বাইরে চলে যাবে। আর কোভিডের একটা প্রভাব, একটা বড় ধরনের প্রভাব হচ্ছে ব্যবসার খরচ বেড়ে গেছে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, তারপর আবারও আলোচনায় ফিরে আসছি। আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আবারও 21শে বিজনেসে। দর্শক বৃত্তির আগে সুব্রা গ্রুপের সৌজন্যে দেশে ব্যবসা বাণিজ্য আবাসন খাত নিয়ে কথা বলছিলাম প্রাইম অ্যাসেট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে। জনাব মিজানুর রহমান, আবার বিরতির আগে আবাসন খাত এবং ব্যবসা বাণিজ্য নিয়ে আপনার সাথে আলাপ করছিলাম। এই যে করোনাকালীন সময় আমরা দেখেছি যে সরকার পক্ষ থেকে প্রণোদনা প্যাকেজ এসছে, আপনি নিজেই বলছিলেন যে ক্ষুদ্র মাঝারি শিল্পটি বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং দ্বিতীয় ওয়েভ চলছে সারা বিশ্বব্যাপী। এই সামনের দিনগুলোতে আসলে কি প্রত্যাশা করছেন ব্যবসা বাণিজ্যের অগ্রগতিতে? সামনের দিনগুলোর কথা যদি বলি তাহলে এখানে আশঙ্কার বিষয় আছে। যেমন ইউরোপ আমেরিকায় এই মুহূর্তে করোনার সেকেন্ড ওয়েভে আরো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখানে অনেক জায়গায় কঠোর লকডাউন দেওয়া হয়েছে। আমাদের যে প্রধান রপ্তানি পণ্য গার্মেন্টস খাত এখানে আরো ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য আরো সামনের সময়টা আরো কঠিন আসতেছে। অলরেডি গার্মেন্টস সেক্টরে বিজিএম এর পক্ষ থেকে সরকারের কাছে দাবি করা হয়েছে যে ওই জুন মাসে যে প্রণোদনা দেওয়া হয়েছিল কর্মচারীদের বেতন দেওয়ার জন্য, তাদেরকে 6 মাসের গ্রেস পিরিয়ড দিয়ে সেটা ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে এবং জানুয়ারি থেকে তাদেরকে ইনস্টলমেন্ট পরিশোধ করার কথা ব্যাংকে। এবং ওনারা দাবি করেছেন 6 মাস থেকে 1 বছর সময় বাড়ানোর জন্য। এবং এই যে ইউরোপে এবং আমেরিকার এবং পশ্চিমা কান্ট্রিগুলোতে এই মুহূর্তে যে করোনার ব্যাপক প্রভাব এবং ব্যাপক প্রাদুর্ভাব, সেই ক্ষেত্রে এই গার্মেন্টস সেক্টর ক্ষতিগ্রস্ত হবে নতুন অর্ডার পাওয়ার ক্ষেত্রে। আর এই করোনার কারণে নতুন বিনিয়োগ কম হচ্ছে দেশে। নতুন বিনিয়োগ কম হওয়ার কারণে কর্মসংস্থান, তো এমনি অনেক লোক চাকরি হারিয়েছেন, এর মধ্যে জব হারিয়েছেন, ব্যবসা হারিয়েছেন। আর এখন যদি নতুন বিনিয়োগ যেহেতু হচ্ছে না, তখন আরেকটা ভ্যাকুয়াম তৈরি হবে, আরেকটা গ্যাপ তৈরি হবে। সেক্ষেত্রে আগামী দিনটা আসলেই আরো কঠিন হওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে। এবং সরকার করোনার শুরুতেই যে বড় ধরনের একটা প্রণোদনা প্যাকেজ দিয়েছিলেন, যেভাবে তৎপরতা দেখিয়েছিলেন, আমাদের মনে হয় সেই তৎপরতাটা আরেকটু বাড়ানো দরকার এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে এনে ওই প্রণোদনাকে আরো কন্টিনিউ করে এই সাপোর্টটা দেওয়া। এবং আমার মনে হয় যে সরকার যে সময় প্রণোদনা প্যাকেজ দিয়েছিলেন গার্মেন্টস সেক্টর এবং অন্যান্য সেক্টরে দ্রুত পদক্ষেপ নিয়েছিলেন। সেই দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলেই ব্যবসা বাণিজ্য মোটামুটি একটা অংশ ভালো সচল হয়েছে এবং সচল আছে। এবং এটাকে কন্টিনিউ করতে হলে এই প্রণোদনা পাশাপাশি সাপোর্ট, পলিসিগত যে সাপোর্টগুলো, এগুলো কন্টিনিউ করতে হবে। যদি এগুলো কন্টিনিউ করা যায় তাহলে হয়তো এখান থেকে বেরিয়ে আসাটা একটু সহজ হতে পারে। না হলে সামনে আশঙ্কার বিষয় আছে যে পরিস্থিতি আর একটু কঠিন হতে পারে আমাদের জন্য। জি, জরমিজুর রহমান, ক্ষুদ্র মাঝারি শিল্পের ব্যাংক সাপোর্ট বা আসলে ব্যাংকিং সাপোর্টটি খুবই সমস্যা হয়ে দাঁড়ায় অনেক ক্ষেত্রে, এবং ছোটদেরকে আসলে অনেকেই সুযোগ দিতে চান না, যেটি বড়রা খুব সহজেই পেয়ে যান। সেই যদিও প্রত্যেকটি ব্যাংকেরই আসলে এসএমই ফান্ড রয়েছে, সেই জায়গাগুলো অনেক সমস্যা হয় ক্ষুদ্র মাঝারি শিল্পে। সেই জায়গায় আসলে কি মনে করেন, কি করণীয় আছে? বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের সীমাবদ্ধতা যদি আমি বলি, সেটা হচ্ছে যে এই যে যারা সুযোগ সুবিধা প্রণোদনার কথা যেটা আমরা বলছি সবসময়, শুধুমাত্র ব্যাংকের সাথে যারা জড়িত আছে তাদের মধ্যে একটা অংশ এটা পাচ্ছে। যারা ব্যাংকিং নেটওয়ার্কের বাইরে আছে তারা তো আসলে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। এখন বাংলাদেশ যে ওভার পপুলেটেড একটা কান্ট্রি, এখানে বিভিন্ন ছোটখাটো পেশায় অনেক লোক বিভিন্নভাবে জীবিকা নির্বাহ করছে। সেক্ষেত্রে আরো বেশি লোককে কিভাবে এই সরকারি প্রণোদনা প্যাকেজের আন্ডারে নিয়ে আসা যায় এবং সরকার বিভিন্নভাবে সাপোর্ট দিতে পারে, সেটা নিয়ে আসলে যারা পলিসি মেকার আছে তাদের চিন্তা করা দরকার। কারণ প্যাকেজের মধ্যে আসলে কত লোক আসে আর অনেক লোক বাইরে থেকে যাচ্ছে, এই জন্য জীবনটা আসলে অনেকের কঠিন হয়ে যাচ্ছে। যদি পলিসি মেকার যারা আছেন তারা যদি এদিকে নজর দেন তাহলে কিছুটা হলেও একটু সহজ হতে পারে। এসএমই খাত বাংলাদেশের এখন যেহেতু ওভার পপুলেটেড কান্ট্রি, এখানে এসএমই খাতটা সরকারি পর্যায় থেকে এবং ব্যাংকিং সেক্টর থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে এসএমই খাতকে এগিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করা হয়েছে এবং এখনো হচ্ছে। বাট এখন যে ধাক্কাটা খেয়ে এসএমই খাত যে ধাক্কাটা খেয়েছে, অনেক ব্যবসা, ছোটখাটো ব্যবসা বন্ধ হয়ে গেছে। আপনাদের রেস্টুরেন্ট বিজনেস,
একটা বড় ধরনের কর্মসংস্থানের একটা জায়গা, সেখানে আসলে এটা পুরোপুরি চালু নাই এবং অনেক বন্ধ হয়ে গেছে, অনেক আংশিক চালু আছে, তারা খরচ নির্বাহ করতে পারছে না এবং সবাই তো সেই সুযোগ পাচ্ছে না। এই জন্য আসলে আমি মনে করি যে পলিসি মেকার যারা আছেন, যারা দায়িত্বে আছেন, তাদেরকে আরো গভীরভাবে চিন্তা করা দরকার কিভাবে এই প্রণোদনা প্যাকেজের নেটটা বাড়িয়ে আরো বেশি লোকের আন্ডারে নিয়ে এসে তাদেরকে সাপোর্ট দেওয়া যায়, কর্মসংস্থান তৈরি করা যায়, যাতে অর্থনৈতিক যে মানে ক্ষতিকর প্রভাবটা কিভাবে আরেকটু দ্রুত কাটিয়ে ফেলা যায় অথবা ক্ষতিটা কমানো যায়, সেই চেষ্টা করা উচিত সবার। এই যে আমরা দেখছি নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে আসলে বিশ্বের অন্যান্য দেশের অর্থনীতির তুলনায় বাংলাদেশের অর্থনীতি মন্দার মধ্যেও কিন্তু আমরা দেখছি যে কিছুটা হলেও বেশ অন্যান্য অবস্থান তুলনায় ভালো রয়েছে। সেই জায়গায় অগ্রগতিটা অবশ্যই আমাদের ধরে রাখতে হবে এবং সেই জায়গায় এই যে ওভারঅল ব্যবসা বাণিজ্যের অগ্রগতি এবং এই যে সরকারের প্রণোদনা প্যাকেজ, আপনি বলছিলেন ক্ষুদ্র মাঝারি শিল্পের জায়গাগুলো, এই যে আমরা বিশেষ ইকোনমিক জোনগুলো হচ্ছে, বিদেশি বিনিয়োগ আকৃষ্টের জায়গা হচ্ছে, সেই জায়গাগুলো আসলে যদি খুব চ্যালেঞ্জিং একটা সময় সারা বিশ্বকেই পার করতে হচ্ছে, তারপরেও সেই জায়গাগুলো আসলে কতটুকু অগ্রগতি আছে বা কি করণীয় আপনি মনে করেন? সেক্ষেত্রে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই যে স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে যেগুলো, সেগুলো অবশ্যই আমাদের জন্য আশার খবর। এখানে বিনিয়োগ হবে, বড় বড় বিদেশি কোম্পানিগুলো বিনিয়োগ করতে আসবে, কর্মসংস্থান তৈরি হবে, অর্থনৈতিক লেনদেন বাড়বে, সেটা ঠিক আছে। এখানে একটু ছোটখাটো আশঙ্কার বিষয় আছে। আসলে এই সমস্ত জায়গায় অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে যারা আসবে তাদের জন্য, কিন্তু আমাদের যারা লোকাল এন্টারপ্রেনার আছে, লোকাল যারা উদ্যোক্তা আছেন, যারা বিজনেস করছেন, এবং কিছু কিছু ক্ষেত্রে যেখানে অলরেডি বাংলাদেশ হতে এগিয়ে আছে অথবা স্বয়ংসম্পূর্ণ আছে, ঠিক ওই ধরনের ব্যবসায়ী যদি আবার ওই ইকোনমিক জোনগুলোতে আসে, ওই ধরনের প্রোডাক্ট নিয়ে আসে, তাহলে কিন্তু লোকাল যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হবে। সেই জিনিসগুলো আসলে আমাদের দেখার বিষয় আছে। যেমন ধরেন আমি ফর এক্সাম্পল যদি বলি, আমাদের স্টিল ইন্ডাস্ট্রি, আমাদের সিমেন্ট ইন্ডাস্ট্রি, আমরা স্বয়ংসম্পূর্ণ। এখন যদি বড় কোনো কোম্পানি এসে, বড় কোনো মাল্টিনেশনাল কোম্পানি এসে এই ধরনের প্রোডাক্ট বাংলাদেশে আবার ওই ইকোনমিক জোনগুলোতে স্টার্ট করে, তারা দেখে তাহলে বাংলাদেশের যারা ব্যবসায়ী আছেন তারা অসম প্রতিযোগিতার সম্মুখীন হবেন, সেক্ষেত্রে তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তো এই সমস্ত জায়গায় বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে এই জিনিসগুলো বিবেচনায় রাখতে হবে, যাতে লোকাল শিল্প কোনো অবস্থায় ক্ষতিগ্রস্ত না হয় এবং তারা যাতে আনপ্রোটেক্টেড না হয়ে যায়। এবং সেটা যদি না করা হয় তাহলে দেখা যায় দীর্ঘদিন প্রচেষ্টার মাধ্যমে যে আমাদের কিছু কিছু খাঁজে দাঁড়িয়ে গেছে সেটা ক্ষতিগ্রস্ত হবে। আবারও যদি আমি বিবেচনা করি যে হ্যাঁ, ইকোনমিক জোন যেভাবে হচ্ছে এটা বাংলাদেশের অর্থনীতির জন্য বা কর্মসংস্থানের জন্য, অর্থনৈতিক লেনদেনের জন্য অবশ্যই এটা আমাদের জন্য পজিটিভ দিক এবং ভালোভাবে পজিটিভ দিক, এটা বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিবে। আরেকটা যেটা আপনি বলেন যে এই করোনা যে মহামারীর মধ্যে বাংলাদেশের অর্থনীতি ভালো আছে তুলনামূলকভাবে, অবশ্যই এটা আমাদের জন্য আশার খবর। ওই যে একটু আগে আমি বলছিলাম যে বাংলাদেশের মানুষ খুব সাহস নিয়ে এগিয়ে যায়, মানে হাজারো দুর্যোগ মোকাবেলা করে বাংলাদেশের মানুষ এগিয়ে যাচ্ছে। আর একটা জিনিস এই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিতেই চাই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে। প্রথমে যখন এপ্রিল মাসে লকডাউন দেওয়া হলো, মার্চ মাস শেষে গিয়ে এপ্রিল মেতে লকডাউন থাকলো, জুন জুলাইয়ের দিকে লকডাউন দেওয়ার জন্য একটা প্রেশার ছিল, আলোচনা ছিল ব্যাপকভাবে। তখন বাংলাদেশ সরকার সাহসী পদক্ষেপ নিয়েছিলেন যে তার লকডাউন দেননি সেকেন্ড টাইম। আমি এই কথাটা বললাম এই কারণেই, আমরা যদি তাকিয়ে দেখি যে ইন্ডিয়ার অর্থনীতি আমাদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দীর্ঘমেয়াদী লকডাউনের কারণে। আমাদের ওই সময় লকডাউনটা না দেওয়াটা আসলে একটা সাহসী সিদ্ধান্ত ছিল এবং এই সিদ্ধান্তের সুফল এখন আমরা পাচ্ছি। অর্থনীতির একটা স্বাভাবিক গতি আমাদের দেশে আছে। এটা আমি মনে করি যে বাংলাদেশ বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এটা সাহসী পদক্ষেপ ছিল এবং সবকিছু মিলিয়ে চিন্তা করলে এবং আমরা এই সবকিছু মিলিয়েই আমরা আল্লাহর রহমতে ভালো অবস্থায় আছি ইনশাআল্লাহ। জি, আমরা আশা করব অবশ্যই এই মহামারী থেকে একদিন বিশ্ব বেরিয়ে আসবে, আমরা স্বাভাবিক জীবনযাপনে যাব, তারপরও স্বাস্থ্যবিধি মেনে আমাদের অর্থনৈতিক অগ্রগতির জায়গাগুলো অবশ্যই ধরে রাখতে হবে। সেই যে প্রত্যাশা রেখে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ একুশ টিভির দর্শকদের। প্রিয় দর্শক, এতক্ষণ সুব্রা গ্রুপের সৌজন্যে দেশের ব্যবসা বাণিজ্য আবাসন খাতে নানা দিক করণীয় নিয়ে কথা বলছিলাম প্রাইম অ্যাসেট গ্রুপের ব্যবস্থার পরিচালক মিজানুর রহমানের সঙ্গে। এবার নিচ্ছে আরও একটা বিরতি, বেলা 2:35 আবার ফিরবে একুশে বিজনেসে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।